চেষ্টা করেন। From today, I am going to take your free and writing class. So, free and writing class 1. দেখেন, যে কোনো ইংরেজি বাক্য তৈরি করার জন্য মূলত দুটি বিষয় জানা অপরিহার্য। তা হলো ভার্ব ও সাবজেক্ট। অর্থাৎ যে কথাটা আমি এর আগেও আপনাদের বলে আসছি অনেক সবগুলো ক্লাস থেকে, যে ইংলিশে আপনি যদি যে কোনো একটা বাক্য বা সেন্টেন্স তৈরি করতে চান, তো প্রধানত দুইটা জায়গার উপর আপনাকে ফোকাস করতে হবে অথবা এফোর্ট দিতে হবে। সেটা কোথায়? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্বকে যদি আপনি ঠিক করতে পারেন, এক্সটেনশন বা অবজেক্টের যে জায়গাগুলো, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। কি বলছি আমি? বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। ইংলিশে যখন আপনি একটা সেন্টেন্স তৈরি করবেন, এই সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে বা বাক্য তৈরি করার ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বকে যদি আপনি গুরুত্ব দিতে পারেন, সাবজেক্ট এবং ভার্বের উপর যদি আপনি ভালোভাবে ফোকাসটা দিতে পারেন, তাহলে আপনার কি বেনিফিটটা হবে? সেন্টেন্সটা অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে এবং আপনি যে কোনো ধরনের এক্সটেনশনের যে জায়গাটা, সেখানে আমার অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসে, এই বিষয়গুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এটা হচ্ছে মেইন কথা। যেমন দেখেন, এখানে একটা বাক্য আছে যে সুমি স্যুপ রান্না করেছে। বাক্যটা কি? সুমি স্যুপ রান্না করেছে। এখন যদি দেখেন, এখন যদি এই জায়গাটাতে প্রশ্ন করা হয় যে কে রান্না করেছে, এটা প্রশ্ন করব আমি সাবজেক্টটা বের করার জন্য যে কে রান্না করেছে, আমার উত্তরটা হচ্ছে সুমি। উত্তরটা কি? সুমি। এবার যদি বলি সুমি কি রান্না করেছে, মানে কি করেছে? সুমি রান্না করেছে। রান্না করাটা আমার ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্সটা আমি যদি আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলি, আপনাকে তো টেন্স তো জানতে হবে, সেগুলো তো আমি আগে দেখিয়েছি। দ্যাট ইজ অ্যাজ ইউজুয়াল, টেন্স জানাই লাগবে আমাদের ইংলিশে। একটা সেন্টেন্স বা একটা যে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে টেন্স না জানলে হয় না, আপনারা জানেন এটা। তো যে কথাটা আমি আপনাদেরকে বলছি যে সুমি রান্না করেছে, এখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। আমি যদি এই সেন্টেন্সটা আপনাকে করতে বলি, ট্রান্সলেট করতে বলি, তো করতে পারবেন আপনারা, কঠিন হবে না। সেটা হচ্ছে সুমি হ্যাজ কুকড স্যুপ। আমার ইংলিশটা কি হবে? সুমি হ্যাজ কুকড স্যুপ। অর্থাৎ সুমি স্যুপ রান্না করেছে। সুমি স্যুপ রান্না করেছে। কিন্তু দেখেন, ইংরেজিতে বড় বাক্য তৈরির ক্ষেত্রে বিশেষ করে জটিল বাক্যের সাবজেক্ট বের করা কঠিন হয়ে পড়ে। এজন্য জটিল বাক্যের সাবজেক্ট বের করার কৌশলগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে। জটিল বাক্যের সাবজেক্ট বের করা কঠিন হয়ে পড়ে বা সেগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, আমি একটা কথা বলি, ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। এটা এক নাম্বার থিংস, আপনারা প্রত্যেকেই মনে রাখবেন। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স উই নিড আ পার্টিকুলার ভার্ব। I mean, without verb, without particular verb, you will not be able to make any kinds of English sentence. ভার্ব ছাড়া ইংলিশের কোনো সেন্টেন্স বা কোনো বাক্য আপনি তৈরি করতে পারবেন না, আপনি লিখতে পারবেন না। যে কোনো সেন্টেন্স বা যে কোনো বাক্য তৈরি করতে গেলে অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজন কিসের? আপনার প্রয়োজন পড়বে ভার্বের। কিন্তু বাংলা সেন্টেন্স গুলো, আওয়ার মাদার টাং ইজ বাংলা, ইউ অল নো দ্যাট। বাংলায় যখন আপনি ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করবেন, তখন কি করতে হয়? তখন কখনো ভার্বকে দেখতে পাবেন, কখনো আপনি কিন্তু ভার্বকে দেখতে পাবেন না। কি বললাম? দুটো দুটো কথা বলছি। কোনো কোনো সময় আপনি ভার্বকে দেখতে পাবেন, আবার কোনো কোনো টাইমে বা কোনো কোনো সময় আপনি ভার্বকে দেখতে পাবেন না, যখন আপনি বাংলায় কি করবেন? সেন্টেন্স দেখবেন। যেমন এই যে একটা বাক্য, যে গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। এই যে সেন্টেন্স বা বাক্যটা আপনারা দেখছেন, কি লেখা আছে? গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। এই ধরনের যদি একটু জটিল বাক্য হয়, আমরা সাবজেক্ট বের করতে পারি না, আমরা বুঝতে পারি না কোনটার পর কি হবে, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। অনেকে মনে করে কি, একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটা, অর্থাৎ প্রথম যে ওয়ার্ড, সেটাই সাবজেক্ট। কিন্তু এখানে কি গ্রাম কোনো সাবজেক্ট, বা অনেক এলাকা কোনো সাবজেক্ট, পানি কোনো সাবজেক্ট, বা এখানে ভার্ব কি? এই পরিমাণটা ভার্ব। বাংলায় বলি আমি যে বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে, তো এই বেশিটা কি কোনো ভার্ব বা মাত্রার চেয়ে স্বাভাবিক? ভার্ব কই? দেখেন এই সেন্টেন্সটা, মানে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে জানে না, একটু ডিপলি বোঝার বা শেখার চেষ্টা করে না,
তাদের প্রবলেম হবে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব বের করতে পারবে না। এই সেন্টেন্সটার সাবজেক্টটা কি জানেন? এই যে সেন্টেন্সে ভার্ব থাকে না, এই সেন্টেন্সগুলো আমাকে চিনতে হবে। এই সেন্টেন্সগুলো ইংলিশে যখন আপনি লিখবেন অবশ্যই ভার্বের ব্যবহার করতে হবে। সেখানে কি ভার্ব হয়? বি ভার্বের ব্যবহার হয়। এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে মূলত কি বেশি, কি হট, আর্সেনিকের পরিমাণ। অর্থাৎ কি জিনিসটা কি? আর্সেনিকের পরিমাণ। বস্তুটা কি? আর্সেনিকের পরিমাণ। সো দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এইটা কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। এবার ভার্ব নেই এখানে। তো ভার্ব হচ্ছে অ্যামিজার। অর্থাৎ যে বাংলা সেন্টেন্স গুলোতে ভার্ব থাকে না, সেই সেন্টেন্স গুলো যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, তখন সেখানে ভার্ব হিসেবে কিসের ব্যবহার করতে হবে? ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর, এই বা ওয়াজ আর, অর্থাৎ বি ভার্ব গুলো আর কি মেইন ভার্ব হিসেবে বসে। অর্থাৎ এই জায়গাটাতে দেখেন বলছে সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় যে কি বেশি, উত্তর হচ্ছে আর্সেনিকের পরিমাণ বেশি। দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন ওয়াটার ইন মেনি এরিয়াস অফ দ্য ভিলেজ ইজ মোর দ্যান দ্য নর্মাল লেভেল। আচ্ছা, এখন এই যে জায়গাটা ইন ওয়াটার মানে কি? পানিতে। ইন মেনি এরিয়াস অফ দ্য ভিলেজ, এই জিনিসগুলো মূলত কি বলা যায়? এই জিনিসগুলোকে কোন ধরনের কম্পোনেন্ট বা এলিমেন্ট? এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব অফ প্লেস। তো আমি যদি এগুলোকে কাট করে, আমি যদি এগুলোকে লাস্টে লিখি, আমার মনে হয় সেন্টেন্সটা আরো বেশি সুন্দর শোনাবে। একটা সেন্টেন্সে সবসময় চেষ্টা করবেন কারেক্ট ওয়েতে সাবজেক্টটা বসানোর, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে এরকম একটা সাবজেক্ট বসানোর। এবং সাবজেক্টের পরেই আপনারা ইংলিশে যখন একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করবেন, ভার্ব বসাবেন। এখন কি বলছি যে এই বাক্যটাই যেমন ভার্ব দেখা যাচ্ছে যে সুমি কি করছে? সুমি রান্না করছে। রান্না করার কথাটা ভার্ব বা করেছে, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ভার্ব নেই। তো যে সমস্ত বাংলা সেন্টেন্স বা বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেই সেন্টেন্স বা বাক্যগুলো যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন বা ইংলিশে কনভার্ট করবেন, তখন আপনাকে বি ভার্বটা নিতে হবে। তো এখানে ইজটা আমার মেইন ভার্ব। এবার কি, যে মোর দ্যান নর্মাল লেভেল ইন ওয়াটার ইন মেনি এরিয়াস অফ ভিলেজ, এই জিনিসটা আপনি লাস্টে বসান, সমস্যা কি? এই যে গ্রামের অনেক এলাকার পানিতে, এটা শেষে বসান। সাবজেক্ট আর ভার্ব আগে আনেন, এবার লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসেন। মনে করেন সাবজেক্ট আর্সেনিকের পরিমাণ, ভার্বটা হচ্ছে ইজ, এইবার আপনি এইটুকু বসান। লাস্টের থেকে করেন যে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, মোর দ্যান দ্য নর্মাল লেভেল। এইবার কি, গ্রামের অনেক এলাকার পানিতে, ইন ওয়াটার ইন মেনি এরিয়াস অফ দ্য ভিলেজ। এইভাবে বসালে সেন্টেন্সটা সুন্দর শোনায়। এবার দেখেন, ঢাকা শহরের খাবারের পানির মান অত্যন্ত খারাপ। তাহলে সেম কোয়ালিটি সেন্টেন্স। লক্ষ্য করুন বাক্যটিতে ভার্ব নেই, তাহলে আপনি কিভাবে করবেন? ভার্বটা কি হবে? বি ভার্ব। কি হবে? বি ভার্ব। অর্থাৎ অত্যন্ত খারাপ। এখন কি খারাপ? কোন জিনিসটা খারাপ? খাবারের পানির মান। অর্থাৎ সাবজেক্টটা কিন্তু এই যে পানির মান, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। দ্য কোয়ালিটি, কোয়ালিটি মানে কি? মান। কিসের? অফ মানে এর, খাবারের পানির। অর্থাৎ ড্রিঙ্কিং, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ টু ব্যাড। টি ডাবল টু ব্যাড। এবার কোথায়? ঢাকা শহরে, ইন ঢাকা সিটি, অথবা ঢাকা শহরের লেখা, তাহলে এটাকে কিন্তু আপনি এই পাশেও লিখতে পারেন যে দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার অফ ঢাকা সিটি, অফ ঢাকা সিটি। এইভাবে এই জিনিসটাও কিন্তু লেখা যায়। দেখি এখানে কি করে লেখা, দেখেন বোঝার চেষ্টা করেন। এখানে লেখা দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার আছে, এখানে ইন দিয়েছে। তো দেখেন এখানে পার্থক্যটা কি? আমি এখানে অফ দিলাম আর এরা এখানে ইন দিল। আমি কিন্তু বাংলাটা দেখে দিয়েছি, অর্থাৎ বাংলায় লেখা ঢাকা শহরের। তো যদি র থাকে আমার অফ প্রেপোজিশন বসে, যদি শুধুমাত্র এই রটা না থাকতো, ঢাকা শহরে, জাস্ট শহরে এই প্লেসটাকে ইন্ডিকেট করতো, তাহলে ইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো বা ইনটা বেশি পারফেক্ট হতো। কিন্তু শহরের বলছে আমার এখানে, মূলত আমি যেটা করছি সত্যি কথা বলতে এটাই কারেক্ট। মানে আমি এই যে ফাইলটা দেখাচ্ছি, এই ফাইলে অনেকগুলো ভুল আছে অনেক জায়গায়, এগুলো করতে করতে আপনারা দেখতে পারবেন, আমি আপনাদের দেখাবো। তো দেখেন এখানে তাহলে কি বলছে, দ্য দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, আপনি ইন দিলে ভুল হবে না, এবং ইভেন ইনটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, প্লেস বা জায়গার আগে ইন বসে। কিন্তু যে বাংলাটা লেখা আছে, বাংলা সেন্টেন্সের মিনিং অনুযায়ী অফটা বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু যদি আপনি মানে ডিপলি চিন্তা করেন, এই প্লেস, এটা ঢাকা শহর একটা জায়গা, জায়গাটাকে অবশ্যই ইন প্রেপোজিশন বসে, ঠিক আছে? তো ইনটা দিয়ে করবেন, এটা ভুল হবে না। এটা মূলত মানে এই বাংলাটা যদি শুধুমাত্র এখানে রটা না থাকতো, তাহলে আর কোনো ঝামেলা বাঁধতো না।
যে ঢাকা শহরে খাবারের পানির মান অত্যন্ত খারাপ, তাহলে দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। আর যখন এই ঢাকা শহরে থাকতো তখন কিন্তু এই খাবারের পানির মানের সাথে ঢাকা শহরটা আলাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ফ্রেজাল ওয়ার্ড হচ্ছে না, ফ্রেজ বোঝেন তো, কতগুলো ওয়ার্ড মিলে একটা মাত্র অর্থ দেয়, একগুচ্ছ শব্দ, মানে কোনটার সাথে কোনটা কানেক্টেড, খাবারের পানির মান, এই তিনটা ওয়ার্ড কিন্তু একসঙ্গে কানেক্টেড। আর যখন আমি বলছি যে ঢাকা শহরের খাবারের পানির মান, এই পাঁচটা ওয়ার্ড একসঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু শহরের না বলে যদি শুধুমাত্র শহরে বলেন, অর্থাৎ রটাকে যদি আপনি বাদ দেন, তাহলে এই জিনিসটা কিন্তু আলাদা হয়ে যায়। আর যখনই জিনিসটা আলাদা হয়ে যায় তখন কিন্তু আপনি এটাকে কাট করে অন্যদিকে নিতে পারেন। অর্থাৎ আপনি এরকম বলতে পারেন, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি হার্মফুল ইন ঢাকা সিটি, দ্যাট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি হার্মফুল ইন ঢাকা সিটি। বাট যদি এখানে শহরের থাকতো তাহলে এই যে আমি যেটা লিখছি না, এইটা বেশি কারেক্ট, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার অফ ঢাকা সিটি, অফ ঢাকা সিটি ইজ টু ব্যাড, অর ইজ টু, এখানে কি ভেরি হার্মফুল দিস, অত্যন্ত খারাপ, so এটাও দিতে পারেন। এরপর বলছে দেখেন, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, তাহলে কি সুবিধাজনক নয়? দ্য ওয়েদার কন্ডিশনস অফ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের, দেখছেন এখানেও কিন্তু আমার অফ বসাতে হবে, ইন বসাইছে, দেশের আগে ইন বসে। কিন্তু যদি আমার এই জায়গাটাতে বাংলাদেশে থাকতো, এই রটা যদি না থাকতো, যদি শুধু এরকম থাকতো যে বাংলাদেশে আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, তখন কিন্তু আপনি ইন দিলে কোনো ভুল হতো না। বাট এই বাংলাটাই যে রটা দেওয়া, এখানে অফটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বাট ইন দিলে ভুল না, এবং ইভেন প্লেসের আগে ইনই বসে। মূলত আমার যেটা মনে হচ্ছে এই বাংলা লিখতেরা ভুল করছে। হ্যাঁ, তো দ্য ওয়েদার কন্ডিশন ইন বাংলাদেশ আর নট কনভিনিয়েন্ট। ওকে, সো ভার্ব হচ্ছে এই কন্ডিশন, সাবজেক্টটা প্লুরাল, এই জন্য আর বসছে, বি ভার্বের সেন্টেন্স জাস্ট আর, কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক। আচ্ছা, তাহলে দেখেন একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হলে ভার্ব কি হবে, এই বিষয়গুলো আমাকে ভালোভাবে জানতে হবে আগে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্বটাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। সাবজেক্ট এবং ভার্বের অ্যাকচুয়াল প্লেস, অ্যাকচুয়াল অবস্থান, অ্যাকচুয়াল রুলস রেগুলেশন অ্যান্ড টার্ম সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আমি যখন আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ সেন্টেন্স ট্রান্সলেশন পার্টে যাব, অনেকগুলো সেন্টেন্স যখন আমি আপনাদের ট্রান্সলেশন করাবো, সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব, আহ সেই জায়গাটায় যাওয়ার আগে আমাদের কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। যেমন দেখেন, রিটেন ইংলিশে দক্ষ হতে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানা। যেমন দেখেন, একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হলে ভার্ব কি হবে, এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখা আমাদের প্রয়োজন বা দরকার। যেমন রুল অন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, দ্যাট ইজ দ্য কমন রুল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কমন রুলস। ফর এক্সাম্পল, সোহেল ইজ দ্য লিডার অফ আওয়ার টিম, সোহেল আমাদের টিমের লিডার, সাবজেক্টটা সোহেল, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার, ইজ। এবার দেখেন, দ্য বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে দৌড়াচ্ছে, সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ, ছেলেরা, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল বসছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কমন রুল কি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা মূলত কি? অর্থাৎ আপনারা হয়তো শুনছেন বিভিন্ন ক্লাসে, একাডেমিক লাইফে যারা পড়াশোনা করে আসছেন, ক্লাস 6, 7, 8, 9, 10, রাইট ফর্মস অফ ভার্ব নামের একটা টপিক থাকে, অথবা আরেকটা টপিক আছে সেটাকে বলা হয়, মানে অ্যাডভান্স লেভেলে যদি আপনি যান, ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলে, ওই রাইট ফর্মস অফ ভার্বটাকে একটু অ্যাডভান্সে করে সেটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। এই যে জিনিসটা, বা এই যে এক্সামে বিভিন্ন কোশ্চেন আসে এই জায়গা থেকে, মূলত কোশ্চেনটা কোন ধরনের কোশ্চেন বা কিসের কনফিউশন তৈরি করে জানেন? এইখানে কনফিউশনটা এইরকম জায়গায় হয়, সেটা হচ্ছে মেইন রুল কিন্তু এটা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। বাট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে জটিলতা বা যে কমপ্লেক্সিটি, সেটা হচ্ছে কিছু কিছু জায়গা আছে যে জায়গায় সাবজেক্ট গুলোকে দেখতে প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। কিছু কিছু জায়গা আছে যে জায়গায় সাবজেক্ট গুলোকে দেখতে সিঙ্গুলার কিন্তু ভার্ব প্লুরাল হয়। এইটুকু জায়গা সম্পর্কে যদি কনসেপ্ট রাখতে পারেন, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন বা রাইট ফর্মস অফ ভার্ব বলেন, এটা নিয়ে আর সমস্যা থাকে না। ওকে, তাহলে দেখেন এখানে কি বলছে, রুল টু, দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, কিসের কথা বলা হচ্ছে? দুটি সিঙ্গুলার নাউন, হ্যাঁ, যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তবে অক্সিলারি ভার্ব হিসাবে আর বসবে। যেমন, তুহিন অ্যান্ড রফিক আর ওয়ার্কিং ভেরি ওয়েল, তুহিন এবং রফিক খুব ভালো কাজ করছে। তো অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও
নাউন গুলো যদি একটি মাত্র ভাব প্রকাশ করে তবে আবার সিঙ্গুলার ভার্ব হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে দেখেন, তুহিন একজন ব্যক্তি, রফিক আমার আরেকজন ব্যক্তি, এই দুইজনে যখন আমার বসতেছে একটা সেন্টেন্স, অর্থাৎ আলাদা দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে, তার মানে আমার সাবজেক্টটা প্লুরাল হয়ে যাচ্ছে। আর সাবজেক্ট যখন প্লুরাল হচ্ছে, ভার্বও প্লুরাল হচ্ছে। কিন্তু এখানে বলছে যে দুটি আলাদা নাউন অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট যদি একটা মাত্র ভাব প্রকাশ করে, যদি, এক মিনিট, তো কি বলছি যে দুটি সিঙ্গুলার, আহ কোথায় গেল, দুটি সিঙ্গুলার নাউন যদি একটা মাত্র ভাব প্রকাশ করে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের ভার্ব সিঙ্গুলার বসাতে হবে। যেমন ব্রেড অ্যান্ড ব্যাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, রুটি এবং মাখন আমার প্রিয় ব্রেকফাস্ট। অর্থাৎ এই জায়গাটাতে আমার এই যে ব্রেড অ্যান্ড বাটার, দুটো জিনিসকে একসঙ্গে খাওয়া হয়। যেমন আপনি ভাত তরকারি, তরকারি আলাদা খান না, ভাতের সাথেই খান, সো রাইস অ্যান্ড কারি, সো একসঙ্গে দুটো জিনিস মাখিয়ে খাওয়া হয়। তো দুটো আলাদা বিষয় ঠিক আছে, বাট যদি একটা মাত্র ভাব প্রকাশ করে তখন আমার ভার্বটা সিঙ্গুলার হয়। আমি যদি বলি দ্য president of this school as and the teacher of this school, the president and teacher of this school presented the ceremony, যে প্রেসিডেন্ট সেই ওই স্কুলের টিচার, লোক একজনই, বাট আলাদা দুইটা সাবজেক্টকে আমি এখানে মেনশন করছি। বাট যদি জিনিসটা একই হয় তখন আমার ভার্বটা সিঙ্গুলার হয়। এটা হচ্ছে মেনটেন করতে হবে। এরপর দেখেন, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ রুলস, খুবই গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে উইথ, as well as, together with, along with, accompanied by, in addition to। কি বলছি, try to understand here। with, as well as, together with, along with, accompanied by, in addition to দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের ভিতর প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ফর এক্সাম্পল, টিপু as well as his friends is going to কক্সেস বাজার। এখানে প্রথম সাবজেক্টটা হচ্ছে টিপু, পরের সাবজেক্টটা হচ্ছে তার বন্ধুরা, হিজ ফ্রেন্ডস। দেখেন পরের সাবজেক্টটা কিন্তু আমার প্লুরাল। এখন এইটা দেখলে আমরা অনেকেই এক বাক্যে এখানে এরকম লিখি যে আর গোয়িং টু কক্সেস বাজার, কিন্তু না, আমার সাবজেক্টটা এখানে প্লুরাল না। আমার এখানে এই নিয়মটা মেনটেন করতে হবে। সেটা কি বলা হচ্ছে, যে যদি আলাদা দুইটা সিঙ্গুলার নাউন, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, যদি আলাদা দুইটা, সরি, যদি আহ আলাদা দুইটা নাউন বা প্রোনাউন অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়, আলাদা দুইটা নাউন বা প্রোনাউন যদি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ না, শুধু উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি যুক্ত হয়, তাহলে আমার প্রথম নাউন বা প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। প্রথম নাউন বা প্রোনাউনটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্ব প্লুরাল হবে। অর্থাৎ সেকেন্ড নাউন বা প্রোনাউন সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, সেটা কোনো কিছু ম্যাটার করবে না ভার্বের উপর। ভার্ব ম্যাটার করবে, ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা ডিপেন্ড করবে প্রথম সাবজেক্টের উপর, প্রথম সাবজেক্টের উপর। এই জন্য আমার এখানে টিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু কক্সেস বাজার, ইজ হিজ ফ্রেন্ড, টিপু এবং তার বন্ধুরা কক্সেস বাজার যাচ্ছে। তাহলে আমি এই জায়গাটাতে কি বসাবো, আমি এই জায়গাটাতে ইজ বসাবো, কারণ প্রথম সাবজেক্ট আমার সিঙ্গুলার। হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে সাথে তার ব্যবসায়িক অংশীদারেরা মিটিং এ উপস্থিত হয়েছেন। তাহলে হ্যাজ আমার প্লুরাল সাবজেক্ট হলে কিন্তু ভার্ব হ্যাভ হয়, বাট এখানে সাবজেক্ট হচ্ছে হি, এই জন্য হ্যাজ বসছে। এই যে বিজনেস পার্টনার্স, এটাও একটা সাবজেক্ট, বাট এই সাবজেক্টটা ম্যাটার করবে না ভার্বের উপর, কোনো প্রভাব ফেলবে না। মিস্টার আজাদ অ্যাকম্পানিড বাই হিজ চিলড্রেন হ্যাজ অ্যাটেন্ডেড দ্য পার্টি,
বাট এখানকার ওয়ার্ড গুলো কি, ফ্রেজাল ওয়ার্ড গুলো হচ্ছে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, accompanied by, in addition to, with, as well as, together with, along with, accompanied by, and in addition to, এই ওয়ার্ড গুলো দ্বারা যদি দুটো কি হয়, নাউন যুক্ত হয়, তাহলে প্রথম নাউন সিঙ্গুলার না প্লুরাল সেটার উপর ডিপেন্ড করে ভার্ব বসবে। আবার আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, এই যে চারটা ফ্রেজাল ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো দ্বারা যদি দুটো আলাদা সাবজেক্ট যুক্ত হয়, সেটা নাউন হোক বা প্রোনাউন হোক, তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। অর্থাৎ আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো দ্বারা যদি দুটো আলাদা সাবজেক্ট যুক্ত হয়, আমার সেকেন্ড সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। এখানে প্রথম সাবজেক্টটা কোনো কিছু ম্যাটার করবে না। আইদার হি অর হিজ ব্রাদার ইজ গিল্টি, এখানে দুটোই সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার। হয় সে অথবা তার ভাই অপরাধী। নট অনলি আই বাট অলসো ইউ আর কামিং টুডে, সো ইউ এর পরে প্লুরাল ভার্ব বসে, সেই জন্য আর বসতেছে। অর্থাৎ এখানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। শুধু আমি নয়, তুমিও আসছো। তাহলে দেখেন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, নেইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। সো এখানে আমার দুটোই সিঙ্গুলার, এটা নিয়ে আর কি বলবো, হ্যাঁ হ্যাড হবে। এবার দেখেন, আহ কোন সেন্টেন্সে যদি জেরান্ড ইনফিনিটিভ দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। অর্থাৎ এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ, যেটা চেহারা, যেটা দেখা যায় ভার্বের মতো, বা টু প্লাস ভি অন, যেটা অ্যাকচুয়ালি ভার্ব না, যেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, যেটা জেরান্ড অথবা ইনফিনিটিভ যদি সাবজেক্টের স্থানে বসে, অর্থাৎ নাউনের কাজ করে, তারপরে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। কখনো জেরান্ড বা ইনফিনিটিভের পরে ভার্ব প্লুরাল হয় না। মানে ওদের পরে যে ওয়ার্ডটা বসতেছে সেটাই কিন্তু আমার মেইন ভার্ব, আর ওই যেটা দেখছি আমরা ওয়াকিং, বিইং, স্মোকিং, কালেক্ট, টু কালেক্ট, এগুলো কিন্তু ভার্ব না, এগুলো চেহারা ভার্বের মতো, বাট এরা অ্যাজ এ পার্ট অফ স্পিচ নাউন, কাজ করে নাউনের, সাবজেক্টের। তাহলে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তো বলছে যদি জেরান্ড বা ইনফিনিটিভ যদি সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, বিং অনেস্ট ইজ আ গ্রেট ভার্সু, স্মোকিং ইজ ফরবিডেন ইন দ্য পাবলিক প্লেস, টু কালেক্ট ইসলামিক বুকস ইজ মাই হবি। দেখে ইসলামিক বইগুলো সংগ্রহ করা হচ্ছে আমার শখ, সেখানে বুকস আছে, সাবজেক্ট প্লুরাল, তারপরেও কিন্তু মূলত টু কালেক্ট এই কথাটা থাকার জন্য আমার এখানে ভার্বটা ইজ। এরপর দেখেন অন অফ দা, এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। অন অফ দা ভিলেজার্স ওয়াজ ইলিটারেট, এখানে একটা বিষয় হচ্ছে, এই অন অফ দা এর পরে মূলত সাবজেক্ট গুলো প্লুরাল হয়। এখন প্লুরাল সাবজেক্ট দেখলে আমার মনে হবে কি যে ভার্ব মনে হয় প্লুরাল, কিন্তু না। এই অন অফ দা এই ফ্রেজাল ওয়ার্ডটার কারণে, এটা একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ভিতর যায়, এই ফ্রেজাল ওয়ার্ডটা থাকার কারণে আমার ভার্বটা মূলত সিঙ্গুলার হবে। অন অফ দা ভিলেজার্স ওয়াজ ইলিটারেট, তাহলে অ্যাট লিস্ট অন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। এভরি টাইম মানে কি, প্রতিবার ফুল মার্কস পায় একজন স্টুডেন্ট, সবগুলোর ভিতরে একজন স্টুডেন্ট লিস্ট ফুল মার্কস পায়। তো এখানে স্টুডেন্টস প্লুরাল দেখা যাচ্ছে, কিন্তু এই ওয়ান অফ দা থাকার কারণে আমার সাবজেক্টটা ভার্বটা সিঙ্গুলার হবে। মানে সিঙ্গুলার ভার্ব মানে কি, ভার্বের সাথে এস বা ইএস, কিন্তু আমরা অনেকে এই জায়গাটায় ভুল করি। দেখেন নাউনের সাথে এস বা ইএস মানে নাউনটা প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস মানে ভার্ব প্লুরাল না, ভার্ব সিঙ্গুলার। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার নিয়ম হচ্ছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে বা থার্ড পারসন ফর্ম বসে, তো এখানে কিন্তু গেটস হবে। ঠিক আছে, অ্যাট লিস্ট অন অফ দ্য স্টুডেন্টস, কিন্তু যদি প্লুরাল সাবজেক্ট হতো, উই হতো, ইউ হতো, তখন কিন্তু গেটস হতো না, গেট হতো। ঠিক আছে, এই বিষয়টা আমাকে বুঝতে হবে। এরপর দেখেন, কিছু আনকাউন্টেবল নাউন আছে, যে নাউন গুলো দেখতে প্লুরাল মনে হলেও মূলত এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে, এদের সাথে এস থাকে। এগুলো সাবজেক্টের নাম, বা এই যে দেখেন নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স, এই যে ওয়ার্ড গুলো, এগুলো ইকোনমিক্স, হ্যাঁ, এগুলো দেখতে প্লুরাল হলেও মূলত এদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়, এরা মূলত সিঙ্গুলার সাবজেক্ট। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ওকে, নট আর। মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসটা কি, রুলসটা হচ্ছে এমন কিছু জায়গা যারা মোটে জানেন না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মোটে পারেন না। আপনার যদি কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করেন, কোনো কম্পিটিটিভ এক্সামে যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসে, মূলত এই জিনিসটা মনে রাখবেন,
সিঙ্গুলার ভার্ব বসাবেন। অপশনে যদি সিঙ্গুলার ভার্ব থাকে, যদি আপনি সেটা কনফিডেন্সের সাথে উত্তর করতে না পারেন, আপনি যদি না জানেন কি হবে, মোস্ট প্রবাবলি মোস্ট অফ দ্য টাইম যে সিঙ্গুলার ভার্বটা থাকবে সেইটাকে অ্যান্সার করবেন, তাহলে দেখবেন আপনার উত্তরটা কারেক্ট হবে। উত্তরটা কারেক্ট হবে মানে কি, বা সিঙ্গুলার ভার্ব থাকবে মানে কি, এর মানেটা হচ্ছে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা এই জন্যই দেয়, আপনাকে এই ধরনের কনফিউশনের জন্যই দেয়, সেটা হচ্ছে এমন কোনো সেন্টেন্স বা এমন কোনো বাক্য যেটা দেখলে আপনার মনে হবে যে সাবজেক্টটা প্লুরাল, আমাকে প্লুরাল ভার্ব বসাতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে প্লুরাল ভার্ব বসে না, অ্যাকচুয়ালি সিঙ্গুলার ভার্বটা বসে। যেমন দেখেন, সাবজেক্টের হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার, যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল। হেডওয়ার্ড মানে কি, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর পপুলার। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার আমরা জানি যে একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হয়, বাট একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড কিন্তু সাবজেক্ট হবে, মানে আই, উই, ইউ, রহিম, করিম, এরকম যে একটা সিঙ্গেল ওয়ার্ডই সবসময় সাবজেক্ট হবে বিষয়টা এরকম না। কম্পাউন্ড ওয়ার্ড বা ফ্রেজাল ওয়ার্ড, যেটাকে নাউন ফ্রেজ বলা হয়, আমার সাবজেক্ট হতে পারে। তো তিন চারটা ওয়ার্ড মিলে যদি একটা সাবজেক্ট হয়, যেমন দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী, এই সবগুলো কিন্তু এখানে মূলত সাবজেক্টের অংশ। এবার এইগুলো সাবজেক্টের অংশ হলেও, ফ্রেজাল নাউন হলেও, এখানে একটা হেড ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ম্যাঙ্গোজ, আম। এই আমটাকে প্রিমডিফাই করছে দা, পোস্ট মডিফাই করছে অফ রাজশাহী, এইটা প্রেপোজিশন দিয়ে পোস্ট মডিফাই করা হচ্ছে, অ্যাডজেক্টিভ দিয়ে প্রিমডিফাই করা হচ্ছে, বাট মেইন ওয়ার্ড কিন্তু ম্যাঙ্গো। তো সেই কথাটা বলা হচ্ছে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে, কিন্তু আহ, একটা সেন্টেন্সের সাবজেক্টের হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যেমন ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার, এগুলোর পর ভার্ব সিঙ্গুলার হয়। মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস এইটাই, মোস্ট অফ দ্য টাইম এমন কিছু সাবজেক্ট যেগুলো দেখা যায় প্লুরাল বাট ভার্ব সিঙ্গুলার। দ্য ওয়ান ডজন অফ অরেঞ্জ ইজ সাফিসিয়েন্ট। সময় ও পরিমাপ উল্লেখ করলে সিঙ্গুলার ভার্ব বলবে, 2 hours ইজ রিকোয়ার্ড টু কুক দ্য রেসিপি। প্রেজেন্ট পার্সেন্টেজ অফ ফ্রাকশন থাকলে নাউন অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ চার্ট অন থার্ড অফ দ্য রিপোর্ট হ্যাজ বিন রিটেন। এক তৃতীয়াংশ রিপোর্ট চার্টের লেখা হয়েছে। তো আমার এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার। এখানে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব, সরি মানে নাউন যেটা, ওই তো সেই একই কথা, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। যেমন 40 মাইলস, দেখলে আপনার মনে হবে কি যে প্লুরাল ভার্ব বসাতে হবে, বাট অ্যাকচুয়ালি এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ আ লং ওয়ে। 10 minutes ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস টপিক। 10 minutes ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস টপিক। এই টপিকটা এক্সপ্লেইন করতে 10 মিনিটই যথেষ্ট। সাবজেক্টের আগে যদি ইজ, এভরি বা নো থাকে, তবে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন এভরি স্টুডেন্টস ইজ প্রেজেন্ট টুডে, প্রত্যেক শিক্ষার্থী আজ উপস্থিত। এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নো স্মোকিং ইজ অ্যালাউড। বই বা দেশের নাম দেখতে প্লুরাল হলেও এদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়। দ্য হান্ড্রেডস ইজ আ ফেমাস বুক। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। সো মনে হচ্ছে প্লুরাল, হ্যাঁ দেখে এগুলো মনে হচ্ছে প্লুরাল, বাট ভার্বটা কি হবে, সিঙ্গুলার। কালেকটিভ নাউনগুলির পর সিঙ্গুলার ভার্ব হয়। যেমন আহ বাংলাদেশ আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ফর রোহিঙ্গা রিফিউজি। তাহলে আমি যদি বলি পুলিশ একটা ভালো কাজ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য পুলিশ, আমরা অনেক সময় হ্যাভ বসাই, বাট না, দ্য পুলিশ হ্যাজ ডান আ গ্রেট জব। সো ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে, কালেকটিভ নাউন যেগুলো আছে, সমষ্টিবাচক বিশেষ্য। এরপর দেখেন এখানে আরো কিছু এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন আর কি। ইনফরমেশন, নলেজ, অ্যাজ ওয়েল অ্যাজ দিজ আর আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন, নলেজ, অ্যাডভাইস, ডেয়ার, এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। ইউর ইনফরমেশন আজ টোটালি রং। সো এখানে কিছু শর্টকাট টিপস আছে, সেটা হচ্ছে যদি এই ধরনের কিছু ওয়ার্ড থাকে, এই ওয়ার্ড গুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। আমি আপনাদের যখন প্রথম দিকে ক্লাস শুরু করছিলাম, প্রোনাউনের উপর ক্লাস নিয়েছিলাম, 8 প্রকার প্রোনাউনের ভিতর ইনডেফিনিট প্রোনাউন নামের একটা প্রোনাউন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, যেটা যদি সাবজেক্ট হিসাবে বসে এর পরে ভার্বটা সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের মতো এরা বসে থাকে। সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, ইজ, সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি, সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং,
এদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়, যেমন সামওয়ান ওয়ান্টস ইওর ফোন, কেউ একজন তোমার মোবাইলটা চায়, তো ওয়ান্ট এর সাথে এস আছে, মানে কি সিঙ্গুলার ভার্ব, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের নিয়ম হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস থাকে। তো এই যে ওয়ার্ড গুলো অর্থাৎ এই যে ইনডিফিনিট প্রোনাউন গুলো, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে, এই জন্য আমার এই ভার্বের সাথে এস বলবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এভরিথিং হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। সো সবগুলোতেই সিঙ্গুলার ভার্ব গুলো আমার বসতেছে। এরপর বলছে ইজ অফ, অন অফ, আইদার অফ, আইদার অফ, এভরি অন অফ, এই যে ডিস্ট্রিবিউটিভ যে ওয়ার্ড গুলো, এদের পরে নাউন প্লুরাল থাকে বাট ভার্ব সিঙ্গুলার থাকে। এটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গার রুলস বলবো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। অন অফ দ্য ভিলেজার্স ওয়াজ ইলিটারেট, এইস অফ দি স্টুডেন্টস অল ওয়াজ প্রেজেন্ট, নেইদার অফ দ্য টু ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, দুই ভাইয়ের কেউই ক্লাসে প্রেজেন্ট ছিল না। অর্থাৎ এই ভিলেজার্স, স্টুডেন্টস, ব্রাদার্স, সাবজেক্টটা দেখা যাচ্ছে প্লুরাল বাট ভার্ব কিন্তু ওয়ার না, ভার্ব কিন্তু ওয়াজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। এরপরে এই যে জায়গাটা, মেইন যে জায়গাটার কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের হিয়ার ইউ ক্যান সি, এই যে জায়গাটার কথা আমি বলছিলাম যে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এদের পর ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেমন সীমা as well as his friends is going to Cox's Bazar, সীমা সাবজেক্ট, দেন as well as his friends is going to Cox's Bazar, অর্থাৎ আমার এখানে প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার বলে আমার ভার্বটা হচ্ছে ইজ। হ্যাঁ, কিন্তু যদি আমি এরকম থাকতো আহ নট অনলি সীমা বাট অলসো হিজ ফ্রেন্ডস, তখন কিন্তু কথাটা বোঝেন, যদি আমার আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এইগুলো দ্বারা দুটো আলাদা সাবজেক্ট কানেক্ট হয়, তখন কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। অর্থাৎ যদি এরকম একটা কথা বলতাম যে নট অনলি সীমা বাট অলসো হিজ, সরি হার ফ্রেন্ড, এখানে হার হবে কিন্তু সীমা কি মেয়ে না, তাহলে হিজ কেন হবে? নট অনলি সীমা বাট অলসো আর ফ্রেন্ডস, এবার আমি কি বলতে পারি এখানে, আর গোয়িং বলবো, কিন্তু আর গোয়িং টু কক্সেস বাজার কেন বলবো, কারণ হচ্ছে আমার যদি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা যদি দুটো আলাদা সাবজেক্ট সংযুক্ত থাকে, আমার সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ সেকেন্ড সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমার প্লুরাল ভার্ব বসাতে হবে, ব্যবহার করতে হবে। এবার দেখেন এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে আমাদের একটা বড় বাক্য আমরা এটা করতে পারি কিনা, এই ক্লাসগুলো ধারাবাহিকতা মেনটেন করে আপনাদের করতে হবে। যেমন দেখেন এখানে বলছে জনাব হাবিব ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেবা ফার্মাসিউটিক্যালস এর একজন পরিচালক, কে? জনাব হাবিব। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি? আমরা অনেকে এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি না, ট্রান্সলেট করতে গেলে প্রবলেম ফেস করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে। তো কিভাবে এই সেন্টেন্স গুলোকে সঠিকভাবে আপনি ট্রান্সলেট করতে পারেন? তাহলে মিস্টার হাবিব ইজ, মেইন ভার্বটা এখানে মূলত কি, এটা বি ভার্বের সেন্টেন্স। তাহলে মিস্টার হাবিব ইজ আ ডাইরেক্টর, এবার কিসের ডাইরেক্টর, কিসের ডাইরেক্টর, ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেবা ফার্মাসিউটিক্যালস এর ডাইরেক্টর। তাহলে মেডিসিন ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউশন সেবা ফার্মাসিউটিক্যালস, আর কিছুই না কিন্তু, জাস্ট এইটাই সেন্টেন্স। মানে চাইলেই আমরা সহজে এটা করতে পারি বাট আমরা চেষ্টা করি না বলে আমাদের হয় না। তিনি তার ব্যবসায়িক অংশীদারগণ সহ মিটিং এ উপস্থিত হয়েছিলেন। তবে সাবজেক্ট আর ভার্ব কি, হি, দ্যাট ইজ দ্য সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ বিজনেস পার্টনার্স, কি হবে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ বিজনেস পার্টনার্স। এখন অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি বলি তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে, তাহলে আমরা এখানে বসাবো যে সরি হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ বিজনেস পার্টনার্স। এবার আমরা এখানে কি বসাবো, হয়েছিলেন, তাই লেখা না, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা লিখবো, তাহলে হ্যাজ লেখা লাগবে না, জাস্ট আমরা এটাই লিখবো যে অ্যাটেন্ডেড দ্য মিটিং, অ্যাটেন্ডেড দ্য মিটিং। আমি আর হ্যাজ অ্যাটেন্ডেড দিব না, আমি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো না, আমরা ওটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করার চেষ্টা করি বা করব, ঠিক আছে।
এইবার দেখেন, একটা মিনিট। এবার দেখেন এখানে বলছে যে কোথায় ছিলাম, মিটিং এর প্রধান এজেন্ডা ছিল, দ্য মেইন এজেন্ডা ওয়াজ অফ মিটিং অজ, দ্য মেইন এজেন্ডা অফ মিটিং অজ, আবার বলছি দ্য মেইন এজেন্ডা অফ মিটিং অজ, মিটিং এর প্রধান এজেন্ডা ছিল ঔষধের গুণগত মান নিশ্চিত করা। তাহলে নিশ্চিত করা ইংরেজি কি? এনশিওর করা। তাহলে আপনি এখানে বলতে পারেন যে টু এনশিওর দ্য quality of medicine, or you can say that drug. The main agenda of this meeting was to ensure the quality or proper quality of medicine or drugs. এরপরে কি আছে? জনাব আসিফ, জনাব আসিফ যিনি হলেন বাংলাদেশের বিখ্যাত কেমিস্ট্রির অন্যতম। হু ইজ, এবার অন্যতম ইংরেজি কি? who is remarkable, who is renowned, who is famous, who is prominent from the all famous chemist of Bangladesh. এবার কি? উক্ত মিটিং এ বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। তাহলে হ্যাজ প্রেজেন্টেড হিজ ইম্পর্টেন্ট অপিনিয়ন ইন দিস মিটিং। হ্যাজ প্রেজেন্টেড উপস্থাপন করেছেন, তাহলে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে যাবে। এই জন্য আমার এই বিষয়টাকে সেইভাবে মেনটেন করে লিখতে হবে। তাহলে এখানে কি লেখা আছে আমরা একটু পরে দেখি, জাস্ট একটু ওয়েট করেন। একটা মিনিট একটু ওয়েট করেন প্লিজ। এইখানে যদি আমরা একটু উত্তরটা দেখি, একটু খেয়াল করেন যে মিস্টার হাবিব ইজ আ ডাইরেক্টর অফ মেডিসিন ম্যানুফ্যাকচার ফার্ম সেবা ফার্মাসিউটিক্যালস। হি along with his business partners attended the meeting. The main issue of the meeting was to ensure the quality of drug. uh, Mr. Habib, who is one of the famous chemists of Bangladesh, has presented an important opinion about the topic. আচ্ছা, এইবার আসি একটু রিলেটিভ প্রোনাউনের কাছে। এই রিলেটিভ প্রোনাউন কি? কিছু ডাবল বেস ওয়ার্ড যেগুলো কোশ্চেন তৈরি না করে আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্টেড করে বা রিলেটেড করে। যেমন দেখেন, যে প্রোনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউনের পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন পূর্বক দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে হু, হুইজ, হুম, দ্যাট, হট, দিজ আর দ্য রিলেটিভ প্রোনাউন। একটু ওয়েট করেন, এখানে ব্যবহারগুলো আমরা একটু দেখবো। ওকে, তো এবার একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাটাতে। আমি যদি একটু সামনের দিকে আসি, সেটা হচ্ছে হু এর ব্যবহারটা মূলত কোথায় হয়। দেখেন, হু মানে কে বা কারা, ঠিক আছে। প্রোনাউন যদি ব্যক্তিবাচক তথা মানুষের পরিবর্তে আই, উই, ইউ, দে, হি, তখন আমরা হুটাকে ইউজ করি অ্যাজ আ প্রোনাউন। যেমন আই মেট আ গার্ল, এটা একটা আলাদা সেন্টেন্স, হ্যাঁ। শি ইজ আ স্টুডেন্ট, এটা আরেকটা আলাদা সেন্টেন্স। এখন এই দুটো আলাদা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করা হচ্ছে, দুটো আলাদা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করা হচ্ছে কিভাবে? এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করে। এখানে বলা হচ্ছে, দেখেন, আই মেট এ গার্ল হু ইজ এ স্টুডেন্ট। আমি একটা মেয়ের সাথে দেখা করেছিলাম যে ছিল ছাত্রী। হুম কখন বসে?
প্রোনাউন যদি অবজেক্টিভ হয় অর্থাৎ মি, হিম, হার, দেম, সেক্ষেত্রে আমাদের হুম বসাতে হয়। যেমন হুমায়ুন আহমেদ ইজ আ রিনাউন্ড রাইটার। হুমায়ুন আহমেদ একজন খ্যাতনামা লেখক। আই মেট হিম অর্থাৎ আমি দেখা করেছিলাম, আমি সাক্ষাৎ করেছিলাম তার সাথে। আই মেট হিম, আমি দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম তার সাথে বাংলা একাডেমি প্রিমিজেস অর্থাৎ বাংলা একাডেমির উদ্যানে বা বাংলা একাডেমির প্রাঙ্গণে। হ্যাঁ, এখন এইখানে বলছে ওই কথাটা দেখেন, হুমায়ুন আহমেদ whom I met in Bangla Academy premises is a renowned writer। অর্থাৎ হুমায়ুন আহমেদ যার সাথে আমি বাংলা একাডেমির প্রাঙ্গণে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম, তিনি হচ্ছেন একজন খ্যাতনামা লেখক, একজন রিনাউন্ড রাইটার। এবার এখানে বলছে দেখেন হুইস এর ব্যবহারটা কোথায় হয়। প্রোনাউন যদি বস্তু অথবা অব্যক্তিবাচক হয় তবে তার পরিবর্তে হুইস বসে। দ্য মোবাইল, দিস ইজ দ্য মোবাইল হুইচ আই ওয়ান্টেড টু বাই, এটা সেই মোবাইল যেটা আমি কিনতে চেয়েছিলাম। দ্য বুক হুইচ ইজ আউট অফ স্টক নাও হ্যাজ অল দ্য ইনফরমেশন ইউ নিড, এই বইটা যেটা এখন স্টকের বাইরে, হ্যাজ অল ইনফরমেশন দ্যাট ইউ নিড, সকল তথ্য আছে এই বইটাতে যেটা তোমার দরকার, কিন্তু এখন স্টকের বাইরে। এরপর দেখেন দ্যাট, ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রেই দ্যাট এর ব্যবহার করা যায়। কখনো কখনো হু বা হুইজ বা হুম এর পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। যেমন দিস ইজ দ্য ম্যান দ্যাট লস্ট হিজ ক্যামেরা, অর্থাৎ যে ক্যামেরাটা হারিয়েছে। অর ইউ ক্যান অলসো সে দ্যাট হু লস্ট হিজ ক্যামেরা। দিস ইজ দ্য বুক দ্যাট এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট, অর হুইচ এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট। হোয়াট, শুধুমাত্র বস্তুকে নির্দেশ করতে হোয়াট ব্যবহৃত হয়, এটা মূলত দ্যাট ও হুইচ একত্রে যে অর্থ প্রকাশ করে সেটা দেয়। অর্থাৎ আই নো হোয়াট ইউ উইল ডু, আমি জানি সে কি বলবে, আমি জানি সে কি করবে। তো এই জায়গাটা আমি একটু যদি ক্লিয়ার করি বিষয়টা আপনাদের, সেটা হচ্ছে মেইন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আহ হুটা ব্যক্তির জন্য বসতেছে, এটা আপনারা বুঝলেন সবাই। এবং হুইসটা হচ্ছে বস্তু আর অব্যক্তি। অব্যক্তি মানে কি, যে কোনো প্রাণীকুল বোঝাতেও আমার এই হুইসের ব্যবহার হয়। কিন্তু দ্যাট যে রিলেটিভ প্রোনাউন, দ্যাট যেটা, এটা আপনার ব্যক্তি বলেন বা বস্তু বলেন, মানে এটা সর্ব জায়গায় ব্যবহৃত হতে পারে। আর হোয়াট হচ্ছে দ্যাট আর হুইচের একটা রূপ, অর্থাৎ এটা ব্যক্তিকে ইন্ডিকেট করবে না, এটাও আমার ওই হুইচের মতোই জাস্ট বস্তুকে ইন্ডিকেট করবে বা অব্যক্তিকে এই হোয়াট ইন্ডিকেট করতে পারে। তো রিলেটিভ প্রোনাউন অনুযায়ী বড় বড় যে বাক্যগুলো হতে পারে, যেমন দেখেন, যে শিক্ষার্থীরা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যায় না, ফেসবুকিং করে অহেতুক সময় নষ্ট করে, ঘুম থেকে দেরিতে ওঠে, ক্লাসের সময় আড্ডা দিয়ে সময় কাটায় এবং শিক্ষকদের মান্য করে না, জীবনে সফলতা লাভ করতে পারে না। এই যে সেন্টেন্স গুলো দেখেন, দ্য স্টুডেন্টস দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এরপর কি বলছে, দ্য স্টুডেন্টস হু, মানে কি এখানে কিন্তু হু মানে যারা, হু মানে কি এখানে, হু মানে যারা, দ্য স্টুডেন্টস, তারপর কি হু। এবার কি বলছে বোঝার চেষ্টা করে, ডোন্ট গো to the university regularly, waste time using Facebook, get up from bed thoroughly, spend time with gossiping during the class time, and disobey their teachers cannot get success। অর্থাৎ এখানে মেইন ভার্বটা কিন্তু cannot get success, অর্থাৎ সফলতা অর্জন করতে পারে না। দ্যাট ইজ দ্য মেইন ভার্ব। এরপর দেখেন, যে বিনোদন পার্কটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, সে- সেটা অনেক দূর থেকে মানুষদেরকে নিয়ে আসে এবং প্রতিদিন অনেক আগন্তুক আকর্ষণ করে। দ্য অ্যামিউজমেন্ট পার্ক হুইচ ইজ লোকেটেড ইন দ্য হার্ট অফ ঢাকা। তাহলে আমার রিলেটিভ প্রোনাউনটা কি, হুইচ মানে যেটি, কোনটা, পার্কটা অর্থাৎ বস্তু। তো বস্তুর ক্ষেত্রে হুইচ বসবে, ব্যক্তির ক্ষেত্রে হু বসবে। দ্যাট কোথায় বসে, ব্যক্তি বা বস্তু দুই জায়গাতেই দ্যাট বসতে পারে। হ্যাঁ, সো দ্য অ্যামিউজমেন্ট পার্ক which is located in the heart of Dhaka city brings the people from far away and attracts many visitors every day. Okay, so that's all about our session today. অর্থাৎ
এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রিলেটিভ প্রোনাউন, এই যে জায়গাটুকু দেখালাম, আমরা এখানে যতটুকু আলোচনা করব ততটুকু যাতে আপনারা নিতে পারেন, আমি সেইভাবে খুব দ্রুত, খুব আর্লি এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আপনাদেরকে আমি প্রোভাইড করব। আপনারা এটা দেখবেন, দেখার পর নেক্সট ক্লাসে জয়েন করবেন। রাইটিং এর ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে কভার করব। 10টা ক্লাস আপনারা গুনে গুনে করবেন রাইটিং এর উপর। ঠিক আছে, এই 10টা ক্লাস যদি আপনি ভালোভাবে কভার করতে পারেন রাইটিং নিয়ে বা ট্রান্সলেশনের জায়গাটা নিয়ে, আপনাদের আর প্রবলেম ফেস করতে হবে না। বাট মনে রাখেন, মেইন রাইটিং এ অ্যাক্সেস করতে গেলে, মেইন রাইটিং এ ঢুকতে গেলে আমাদের কিন্তু গ্রামার অ্যাডভান্স লেভেলে জানা লাগবে। গ্রামার ভালো না জানলে রাইটিং কভার করা যায় না। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এইবার আসি আমি স্পিকিং এর জায়গাটা নিয়ে বা স্পিকিং এর বিষয়গুলো নিয়ে। আমার হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে গেছিল, আপনাদের আমি অলরেডি বলছি, আমার 3টা হোয়াটসঅ্যাপই চলে গেছে, এখনো একটা বন্ধ আছে। তো এই জন্য আমি ওই কাজটা শুরু করতে পারিনি, যেটা আমি আপনাদেরকে দিয়ে করাতে চেয়েছিলাম বা যেটা আমি করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে আপনাদের যে গ্রুপের লিংক আমি দিয়েছিলাম, ওই সব মেসেজও মনে হয় চলে গেছে, আমি জানি না কি অবস্থা। বা যে গ্রুপগুলো দিয়েছিলাম আপনাদের, ল্যাঙ্গুয়েজ ক্লাব যে যে বিষয়টার কথা বলছিলাম, ওখানে টপিক এবং কোশ্চেন আমি সবকিছু আবার ফরওয়ার্ড করে দিব। দিলে আপনারা রেগুলার ওয়েতে সেখানে প্র্যাকটিস করবেন। আজকের পর থেকে আপনারা প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন? এই আমি যেভাবে আপনাদের গুগল মিটের লিংক দেই, এইভাবেই আপনারা আমি নোটিশ দিলে আপনারা ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন হয়ে যাবেন এবং আমি আপনাদের অ্যাডমিন করে নিব। যারা লিংক দিয়ে ক্লাস নিতে পারবেন, ক্লাস নিবেন মানে কি, আপনি বলবেন যে আমি এখন এই টপিকের উপর প্র্যাকটিস করতে চাই, আমি এই টাইমে ফ্রি আছি, একটা নোটিশ দিয়ে দিবেন ওই গ্রুপে। যারা জয়েন করতে চান আমার সঙ্গে স্পিকিং প্র্যাকটিসের জন্য জয়েন করুন। অর্থাৎ প্র্যাকটিসটা আপনি জুম বা গুগল মিটের মাধ্যমে করবেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করে বা হোয়াটসঅ্যাপ কল করে নয়। তাহলে সেই প্র্যাকটিসটা বেশি ফ্রুটফুল হয়। ইভেন আপনি যদি তাদেরকে টপিকটাও দিতে পারেন, এরকম একটা অ্যান্সার শিট যেগুলো আমি আপনাদের পড়াই, এটাও যদি দিতে পারেন, তো সেইভাবে যদি আপনি কভার করতে পারেন বা ডেভেলপ করতে পারেন, তাহলে রেগুলার ওয়েতে আপনারা সেই প্র্যাকটিসটা করতে পারবেন। যদি সেখানে কোনো প্রবলেম না হয়, সেটা আমি রেগুলার ওয়েতে ধারাবাহিকভাবে চালু রাখবো এবং সেখানে আমিও অ্যাটেন্ড করে আপনাদের সঙ্গে জয়েন করব। আপনাদের যে কোনো প্রবলেম হলে বা ভুল হলে সেগুলো গাইড করে আমি সামনে নিয়ে যাব। তো এই জায়গাটায় আপনাদের কয়েকজনকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ভিতরে আপনাদেরকে আমি অ্যাডমিন করে দেবো। অর্থাৎ সবাইকে অ্যাক্সেস দিলে বা খুলে দিলে এক একজন এক এক ধরনের নোটিশ দেয়, এক এক ধরনের বিজ্ঞাপন দেয়, বাইরের বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, এটা ওটা, এবং ডিস্টার্ব করে পার্সোনালি একজন আরেকজনকে। তো দ্যাট ইজ নট ফ্রুটফুল। ফর দ্যাট রিজন আপনাদের যারা প্র্যাকটিস করতে আগ্রহী, রেগুলার ওয়েতে লিঙ্ক দিয়ে তারা এইভাবে গুগল মিটের মোবাইলেই করতে পারবেন। আপনি লিঙ্ক গ্রুপে দিবেন এবং সেখানে আপনি মেম্বার্স পাবেন, অনেক মেম্বার্স আছে, আপনি পাবেন প্র্যাকটিসের জন্য এবং তাদের সাথে আপনি রেগুলার ওয়েতে টাইম মেনটেন করে প্র্যাকটিস করতে পারবেন। তো এই ধরনের প্রেজেন্টেশন গুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং টপিক অ্যান্সার আমি দিয়ে দিব। আর আপনাদের ইউটিউব চ্যানেলের কয়েকটা চ্যানেলে আমি লিংক দিয়েছি, যে লিংক গুলো দিয়েছি ওই চ্যানেলের ভিডিওগুলো, ওই জায়গা থেকে আমি কিছু টেস্ট নিব আপনাদের। ওই ভিডিওগুলো পার্টিকুলারলি আরো ভালোভাবে ইন্ডিকেট করে দিব, ভিডিওগুলো সম্পর্কে আমি বলবো আপনাদের। তো যেটা বলছিলাম, আমি লাস্ট ক্লাসে আপনাদের যে লাস্ট ক্লাসটা নিয়েছিলাম, আপনাদের একটা প্রেজেন্টেশন দেখিয়েছিলাম এবং প্রেজেন্টেশনের টপিকটা ছিল হচ্ছে আপনার আহ হয়ে গেল এই যে ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যাম নিয়ে একটা প্রেজেন্টেশন আমি করিয়েছিলাম বা দিয়েছিলাম এবং এখানে আমি কিছু পয়েন্ট আউট করেছিলাম, কিছু আইডিয়া এনে দিয়েছিলাম, যেটা থেকে আপনাকে মানে ফ্রেজাল ওয়ার্ডের কথা বলছিলাম, যেটা থেকে আপনাকে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, সেন্টেন্স লিখতে হবে। তো আমি কে কে করেছিলেন ওইটা একটু বলেন তো দেখি। কেউ বলতে পারবেন ট্রাফিক জ্যামের উপর যেটা তৈরি করেছেন? লাস্ট ক্লাসে আমি এটা দেখিয়েছিলাম আপনাদের, ট্রাফিক জ্যাম। কারো মনে থাকার কথা যারা করেছিলেন? নেক্সট ক্লাস থেকে আর কোনো সমস্যা হবে না। হোয়াটসঅ্যাপটা প্রবলেম না হলে 3টা একসাথে চলে গেছিল, তাদের এই সমস্যাটা হতো না। আচ্ছা, দেখি মেহেদি হাসান, বলেন তো, আপনি শুরু করেন তো, একটু শুনি। Assalamu alaikum. I hope everyone are well by grace of Allah. Our today's presentation topic is traffic jam. Now I will talk about it. Traffic jam is a common affair in big cities and towns in our country. It is one of the most major problems. The destiny of the density of population is the main causes of traffic jam. The enormous increase in the number of buses, trucks,
auto rickshaws are also responsible for for this problem. Moreover, the traffic control system is not developed in our country. The drivers want to drive their vehicles at their switch will. Illegal illegal parking of the illegal parking of vehicles is also responsible for the traffic jam. It causes untold sufferings, the movement of vehicles and the passers by. It kills our valuable time and our workers hampered. This problem can be solved by adopting some effective measures. The traffic rules should be improved strictly. Well-planned, spacious roads should be constructed. Public awareness is also needed in this respect. At last, I want to say, please, sir, remark the wrong pronunciation in my presentation, and correction will oblige thereby. Thank you. Not correction and correct. It will be verb, okay, Okay. not noun. Thank you. You have given a good presentation. Kamrun Nahar. দেখি বলেন তো একটু আনমিউট করেন কামরুন নাহার। জাহাঙ্গীর আলম। স্যার শুরু করব? হ্যাঁ শুরু করেন কামরুন নাহার। Hello everyone, Assalamu alaikum. Good evening to you all. I would like to thank to our honorable sir for giving me an opportunity to say something about today's topic. So today's my topic is traffic jam. Dear friends, traffic jam is a long line of a large number of vehicles on the street. It is very common in our country. It usually occurs near the bus station or the railway crossing and or a big market. It is seen most often at the office time. Overpopulation is the main cause of traffic jam. The number of vehicles is increasing day by day. Again, the traffic rules are not followed strictly. Traffic jam causes great suffering to the passengers. All classes of people are the victim by it. There are many causes of traffic jams, increasing the number of buses, trucks, auto rickshaws are the main causes of traffic jams. The people lost their valuable time in traffic jams. Proper steps should be taken to solve this problem. Proper steps should be taken to solve this problem. The traffic rules should be followed strictly. Overtaking tendency and illegal parking should be stopped. Above all, public awareness should be raised to gain right of traffic rules. Okay. Okay, thank you so much. You have given a good presentation. হ্যাঁ জাহাঙ্গীর আলম। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ শুরু করেন দেখি। Traffic jam is a common affair in big cities and towns. Every day we face it. It kills our valuable time. When a large number of vehicles does not move from one place to another, it's called traffic jam. হুম There are many causes of traffic jam. Overpopulation and overtaking tendency are the main causes of traffic jam. Basically, the students and dying patients suffer greatly. If we follow some rules and regulation, we have to remove this problem. Firstly, we should change our mentality. We should follow the traffic rules and regulations strictly. Our present government has taken some measures to solve this problem. The number of traffic police should be increased.
spacious roads should be developed. Besides, if the common people and educated people should come forward, jointly we can get a solution to solve this problem. Thank you, sir. Excellent. You have given a very good presentation. Your all sentences are very simple and straightforward. You have used your verbs correctly. How did you make this presentation? Yes, sir. কিভাবে আপনি এটা তৈরি করেছেন? স্যার আমি আসলে আগে কোনো চিন্তা করার সময় পাই নাই, মানে জাস্ট এখনই আর কি ইমিডিয়েট চিন্তা করছি। গুড, খুবই ভালো। যেমন মানে দেখেন, এর আগে যে দুইজন কথা বলছে বা প্রেজেন্টেশন দিচ্ছে, তাদের প্রেজেন্টেশনটা কিন্তু রিয়েলিস্টিক মনে হয়নি। রিয়েলিস্টিক মানে কি? তাদের দুইজনেরটা, অর্থাৎ মেহেদী হাসান এবং কামরুন নাহার, তারা তৈরি করেছে, ঠিক আছে, প্রেজেন্টেশন সুন্দর হয়েছে, সেন্টেন্স কারেক্ট হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু রিটেন ইংলিশের মতো হয়েছে। কথা বুঝতে পারছেন? প্যারাগ্রাফ, অর্থাৎ তারা কিন্তু প্রেজেন্টেশনটা তৈরি করেছে গুগলের সাহায্য নিয়ে, নেটের সাহায্য নিয়ে, বিভিন্ন সেন্টেন্স বা যে কোনো ওয়েতে তারা নিয়েছে বা নিজের মতো করে করেছে, প্লাস সেটা তারা হেল্প নিয়েছে। এটা কথা শুনলে বোঝা যায়, হ্যাঁ, অস্বীকার করার কিছু নেই। বাট আপনার এই সেন্টেন্স গুলো অনেক রিয়েল ছিল। আমি এই ধরনের সেন্টেন্স চাই যেগুলো ইনস্ট্যান্টলি মুখ দিয়ে বের করতে পারবেন। আমার কমপ্লেক্স সেন্টেন্সের দরকার নেই, খুব বেশি স্ট্যান্ডার্ড মানের দরকার নেই। আমি এমন কিছু কথা বলবো যে কথাটা আমি পরের বার যেন না দেখে অন্য দিক তাকিয়ে, আয়না দিক তাকিয়ে বলতে পারি, আমি যেন মনে রাখতে পারি। আমার যে স্যারের সামনে ভালো প্রেজেন্ট করতে হবে বা করতে হবে, এটা মেইন ফ্যাক্ট না। আমার মেইন ফ্যাক্টটা কি, আমার নিজেকে ডেভেলপ করতে হবে। তার জন্য আমি নর্মাল একটা কথা বলি, বাট সেই কথাটা যাতে আমি নিজে বুঝতে পারি, নিজে যাতে ধরে রাখতে পারি, সেইভাবেই আমাকে সামনের দিকে এগোতে হবে। হ্যাঁ, এই যে আপনার যে প্রেজেন্টেশনটা আপনি দিয়েছেন, এই প্রেজেন্টেশনটা অনেকটা ইয়ে ছিল, রিয়েল ছিল। হ্যাঁ, এগুলো মানে কথা শুনলে বোঝা যায়। সেন্টেন্স গুলো শর্ট থাকলেও এই ধরনের প্রেজেন্টেশন তৈরি করবেন, হ্যাঁ, এভাবে ভাবার চেষ্টা করবেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। জি স্যার। Okay. উজ্জ্বল মজুমদার। Thank you, sir. When vehicles are fully stopped for a period of time, this is known as traffic jam. There are different type of reason of traffic jam: high vehicle density, narrow road, avoiding traffic signal, bad effect, bad behavior of driver to another driver, frequent road accident. Currently, the level of the vehicles in our country has increased significantly. Most of the vehicles are not fault-free. The cause of traffic jam: there are not enough roads in our country. Most of the roads are narrow, and the pavement of the road causes traffic jam. Most of the general people, drivers, don't follow the traffic rules. Many drivers are uneducated and untrained. We don't know about traffic signal. One tendency along all is to go too fast. Most drivers overtaking pedestrian in the middle of the road, causing traffic jam. Many cars are not roadworthy, but still they drive on the road, resulting in accidents whatever they occur. Over speeding leads to accident at any time, which disrupt traffic flow. It is not possible to control the traffic jam without everyone's efforts. We must follow the traffic signal. The road authority should be road expanded. The driver should be mindful and sacrifice. After all, it is public awareness. Every day, our precious time is wasted due to traffic jam. If we don't solve this problem, our country will lag behind. So we all should try our best to eliminate this problem, eliminate this traffic jam. Thank you, sir. Excellent. You have also given a very good presentation, and your presentation is also very realistic and marvelous. Straight on it. So how did you make this presentation? সাইকেল চালাই তো তো প্রতিদিন রোডে সাইকেলটা চালাতে গিয়ে আমার কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলি তুলে ধরেছি স্যার। Good, very good.
অনেক ভালো হয়েছে আপনারটাও। জাহিদ হোসাইন। Assalamu alaikum, sir. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Uh, uh, Today I will talk about practical in front of my honorable classmates, Swap, sir. Uh, I have completed all my graduation right now. Uh, I go and down, go and back to lot of place. This time I saw a lot of uh, uh, closeness facet to their dilemma in environment on our people. This time, I always saw most of the driver they are not proven on her driving license. They are they are not properly tested to their, but they are driving the road. This time we saw they are did not properly maintain the road rules and regulation. Always driving on on himself mind. Yeah, this time we saw a lot of accident against constant in this time. There have domestic person injury to their. We should uh, we should not only our government should maintain lot of rules, throw the lot of rules for the vessel sector. This time, they are they are so they did not properly maintain the rules. Somehow they are making some rules this time protect some people are life and this they are properly uh, go to any place without hesitate. Time, for instance, when I go to their new place this time, on my guardian, they are thinking. When I go to there, then this time I did not come back to in my house. This time always thinking what happened to their. They are thinking anyhow face the problem to me. So we should uh, uh, always maintain the rules and regulation and each other respectation the rules. Then we can improve to these problems. Otherwise, we did not properly improve to this side, and we are a lot of problems faced to this time. That's it. তো দেখেন, এটা এইভাবে বলতে হয়, উই হ্যাভ টু ফেস, আদারওয়াইজ উই হ্যাভ টু ফেস লট অফ প্রবলেম। আর অনেক জায়গায় দেয়ার বলছেন, এগুলো বলা যাবে না। দে এর পরে আর না ভার্ব বসাবেন, দে গো, দে মেইনটেইন, দে ডিড নট মেইনটেইন। প্রপারলি বলছেন, ওটা ঠিক আছে অ্যাডভার্ব, বাট ওটা লাস্টে বা শুরুতে এরকম জায়গায় বললে সেটা বেশি ভালো শোনায়। ধন্যবাদ, আপনি চেষ্টা করছেন, অনেক সুন্দর হয়েছে নিজের মতো করে করার। এটাই করতে হবে, আপনার ভুল যাবে, দু একটা জায়গায় প্রবলেম হবে, বাট সেখান থেকে আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে। বেশিরভাগ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে ফেলছেন, এটা না করে একটু সিম্পল প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট এগুলো ব্যবহার করলে বেশি ভালো শোনায়। অর্থাৎ দে এর পরে আর না, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বসালে ভার্বের পাস্ট ফর্ম। বুঝতে পারছেন? তো যাই হোক, যেটা বলছেন ভালো হয়েছে, আরো কিছু কিছু জায়গায় একটু সংশোধন করতে হবে। অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে যে এক্সটেনশনের যে প্লেসটা, এই প্লেসটাকে ঠিক করতে হবে। মানে টু প্লাস ভি অন ইনফিনিটিভের ব্যবহারটা অনেক দূরে করে ফেলছেন, যেটা আগে যদি আপনি করেন, অর্থাৎ মেইন ভার্বের পরপরই যদি করেন, সেটা আরো অনেক সুন্দর শোনায়। আমি ভুলে গেছি কি একটা সেন্টেন্স যেন বলছিলাম, ওটা লাস্টের দিকে ছিল। তো যাই হোক, আমি দেখাবো। তো মেইন কথা হচ্ছে কি, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে, স্পিকিং করতে হবে। বাট আমাদের এই যে মেইন ক্লাস যেটা আমি শুরু করছি, যেটার কথা আমি বলছি রাইটিং ক্লাস, এটা কিন্তু চলতে থাকবে। এটার পাশাপাশি আপনি অন্যান্য জায়গাগুলো নিয়ে কাজ করবেন বা কথা বলবেন। ওকে, তো আমি প্রেজেন্টেশন বা স্পিকিং এর যে টপিক গুলো আছে, এগুলো আমি আপনাদের কাভার করে দিব, যাতে করে আপনারা আহ নিজেরা যখন প্র্যাকটিস করবেন, বা আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটার কথা বলছি, সেখানে যাতে আপনারা সুন্দরভাবে প্র্যাকটিসটা করতে পারেন, এই বিষয়গুলো যাতে আপনাদের কমপ্লিট থাকে, এই জিনিসটা আমি দেখাবো।
এছাড়া আপনাদের আমি প্রোনাউন্সিয়েশনের উপরে আমার যে ফাইলটা আছে ওই ফাইলটা আমি এখনো দেখাইনি। প্রোনাউন্সিয়েশনের উপরে অনেকগুলো সেশন নিব, ভোকাবুলারির উপরে নিতে থাকবো। তো রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকে ক্লাস করবেন। আপনাদের নেক্সট ক্লাসের টপিক থাকবে এই টপিকটা, সেটা হচ্ছে ডাউরি সিস্টেম, অর্থাৎ যৌতুক প্রথা। এই টপিকের উপর একটা প্রেজেন্টেশন আপনারা তৈরি করে নিয়ে আসবেন বা নিজেরা করার চেষ্টা করবেন একটু। এই টপিক, কোশ্চেন এবং অ্যান্সার আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, নিজের মতো করে চেষ্টা করবেন, কঠিন কিছু না। যেমন দেখেন, এখানে কিছু কোশ্চেন আছে, ডাউরি মানে যৌতুক, হ্যাঁ। তো এখানে কিছু কোশ্চেন আছে যে হোয়াট ইজ ডাউরি, যৌতুকটা আসলে কি। এবার বলছে যে হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ডাউরি, যৌতুকের প্রধান কারণ কি। হু টেক ডাউরি অ্যান্ড হু আর দ্য ভিকটিমস অফ ইট, কারা এটা নেয় এবং কারা এটার ভিকটিমস, শিকার। হাউ ডাজ ইট এফেক্ট দ্য হোল সোসাইটি, কিভাবে এটা সমাজে প্রভাব ফেলে। হোয়াট ইজ ইউর রিয়াকশন, হাউ ক্যান দিস ভাইস বি এলিমিনেটেড, তোমার রিয়াকশনটা কি, আর এই ধরনের প্রথা কিভাবে দূর করা যায় সমাজ থেকে। তো এখানে বলছে দেখেন যে ডাউরি ইজ অ্যান আনএক্সপেক্টেড কাস্টম ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ যৌতুক হচ্ছে একটা অপ্রত্যাশিত প্রথা আমাদের সমাজে। লাইক আদার সোশ্যাল ইভিলস, অর্থাৎ অন্যান্য সামাজিক ব্যাধির মতো, ইটস আ কার্স, এটা একটা অভিশাপ। অ্যাট প্রেজেন্ট ইটস প্র্যাকটিসড ইন বোথ এডুকেটেড আর আনএডুকেটেড ফ্যামিলিজ, বর্তমান সময় ইটস প্র্যাকটিস, অর্থাৎ ইস প্লাস ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, এটা চর্চিত হয় উভয় শিক্ষিত এবং অশিক্ষিত, বোথ এডুকেটেড and uneducated families. Guardians buy bridegrooms for their daughters by offering money, jewelry and furniture. অর্থাৎ অভিভাবকেরা বাই মানে কি কেনে, ক্রয় করে থাকে, ব্রাইড গ্রুমস কন্যাদের, সরি বরদেরকে, হ্যাঁ পাত্রদেরকে, ফর দেয়ার ডটার্স তাদের মেয়েদের জন্য, অফার করে মানি, জুয়েলারি অ্যান্ড ফার্নিচার। গ্রিড ফর মানি অ্যান্ড ওয়েলথ ইজ দ্য মেইন রিজন অর মেইন কজ অফ ডাউরি, অর্থাৎ টাকা, সরি গ্রিড মানে লোভ, ফর মানে জন্য, কিসের জন্য বা কিসের প্রতি, জন্য বা প্রতি, হ্যাঁ টাকা এবং সম্পদের প্রতি লোভ হচ্ছে যৌতুকের প্রধান কারণ, বা কি বলতে পারি আমরা, মেইন রিজন। মোস্ট অফ দ্য ব্রাইড গ্রুমস থিঙ্ক দ্যাট, তাহলে সাবজেক্টটা কি, মোস্ট অফ দ্য ব্রাইড গ্রুমস, ভার্বটা কি থিঙ্ক, অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্বটা বসছে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট ফর্মের ভার্ব। মোস্ট অফ দ্য ব্রাইড গ্রুমস থিঙ্ক দ্যাট ইট ইজ দেয়ার রাইট, এটা তাদের অধিকার, হ্যাভ মানে কি পাওয়া, টু হ্যাভ পাওয়া, মানি অ্যান্ড ওয়েলথ টাকা এবং সম্পদ, ওয়েন দে ম্যারি যখন তারা বিয়ে করে, বিকজ দে হ্যাভ আ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস উইমেন, কারণ ওয়েন মানে যখন, এটা একটা রিলেটিভ প্রোনাউন, দে হ্যাভ, ওয়েন দে ম্যারি, আচ্ছা বিকজ দে হ্যাভ অর্থাৎ তাদের আছে, কাদের, এখানে ওই পুরুষদের কথা বলছে, পাত্রদের কথা বলছে, একটা নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস মানে প্রতি বা দিকে, টুয়ার্ডস একটা প্রেপোজিশন, বাংলা অর্থ কি দিকে, কাদের দিকে, কাদের প্রতি, উইমেন মহিলাদের প্রতি। ব্রাইড গ্রুমস থিঙ্ক দ্যাট, অর্থাৎ ছেলেরা বা পাত্ররা ভাবে যে, ভার্ব সাবজেক্টের পর ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, অ্যাজ দে প্রোভাইড উইমেন উইথ এভরিথিং দে মাস্ট পে ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দেয়ার হাজবেন্ড, অর্থাৎ যেহেতু তারা তাদের অ্যাজ দে প্রোভাইড উইমেন, অর্থাৎ যেহেতু তারা নারীদেরকে সবকিছু প্রদান করে, মানে ভরণ পোষণ দেয়, সো দে মাস্ট পে ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দেয়ার হাজবেন্ড, অর্থাৎ ওই মেয়েদেরকে, যে মেয়েটা বিয়ে করছে তাদেরকে অবশ্যই কিছু একটা করতে হবে বা দিতে হবে ফর দ্য এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশ হওয়ার জন্য তার হাজবেন্ডকে টাকা পয়সা দেওয়া, মানে যৌতুকের কথা বলছে, একটা ব্যবসা দাঁড় করে দেওয়া, এগুলো এই ধরনের চিন্তা ভাবনাটা থাকে বেশিরভাগ পাত্রদের। এই কথাটা বলা হচ্ছে দিস ইভিল প্র্যাকটিস, এই যে খারাপ চর্চাটা, অ্যাফেক্টস আওয়ার সোসাইটি ভেরি মাচ, আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে, এফেক্টস প্রভাব ফেলে। ইট ক্রিয়েটস প্যানিক ইন দ্য মাইন্ড অফ দ্য গার্ডিয়ানস, এটা ক্রিয়েট করে, সৃষ্টি করে, প্যানিক মানে কি আতঙ্ক, কিসে, ইন দ্য মাইন্ড অফ দ্য গার্ডিয়ানস, অর্থাৎ অর্থাৎ গার্ডিয়ানস অভিভাবকদের মনে, হু হ্যাভ ডটার্স ইয়েট টু ম্যারি, অর্থাৎ যাদের মেয়েদের এখনো বিয়ে হয়নি, ইয়েট মানে কি এখনো না, ভেরি অফেন ইন নিউজ পেপার, হ্যাঁ প্রায় খবরের কাগজে উই রিড অ্যাবাউট আনটোল্ড টর্চার,
আমরা পড়ি সম্পর্কে কি সম্পর্কে অকথ্য নির্যাতন উইমেন হ্যাভ টু ফেস ফর দেয়ার নন পেমেন্ট অফ ডাউরি, অর্থাৎ মহিলাদেরকে হ্যাভ টু ফেস অর্থাৎ ভোগ করতে হয় যৌতুক না দেওয়ার কারণে। অ্যাজ আ কনসাস সিটিজেন, একজন সচেতন নাগরিক হিসাবে, আই গ্রেটলি অপোজ দিস সিস্টেম। আমি এখানে বলছে হোয়াটস ইউর রিয়েকশন, এই যে কোশ্চেনটা এটার অ্যান্সার মূলত এগুলো যে অ্যাজ আ কনসাস সিটিজেন আই গ্রেটলি অপোজ দিস সিস্টেম। It should be plus V3 মডেলের প্যাসিভ, it should be eliminated as soon as possible. We have to create semi model sentence awareness among people, among মানে কি অনেকের মধ্যে বোঝাতে among preposition বসে, আমাদের প্যাসিভ অ্যানালাইসিস করতে হবে অনেক। We have to create awareness among people about its bad effect in the society, এটার খারাপ প্রভাব সম্পর্কে আমাদের মানুষদেরকে সচেতন করতে হবে। Female persons should be aware of their dignity and rights, অর্থাৎ মহিলাদেরকে হওয়া উচিত কি সতর্ক সচেতন তাদের অধিকার এবং মর্যাদা সম্পর্কে। দে হ্যাভ টু বি এডুকেটেড অ্যান্ড কন্ট্রিবিউট টু দেয়ার ফ্যামিলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তাদেরকে শিক্ষিত হতে হবে এবং অবদান রাখতে হবে তাদের পরিবারের প্রতি যতটা সম্ভব। ইফ দিস ইজ ডান, যদি এটা করা হয়, দিস সোশ্যাল কার্স ক্যান বি এলিমিনেটেড, এই সামাজিক অভিশাপ, কার্স মানে কি অভিশাপ, দূর করা যেতে পারে। এলিমিনেটেড মানে কি রিমুভড, হ্যাঁ, বিতাড়িত করা, দূর করা। আচ্ছা, তাহলে এই যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো বা ইংলিশে এই টপিকটার উপর আপনি যদি না দেখে কথা বলতে চান, প্রেজেন্টেশন দিতে চান, আপনাকে এই জিনিসটাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে, কয়েকটা সিস্টেমে ডিভাইড করতে হবে। ভাগ বা ডিভাইড মানে কি, মনে করেন আমি এখানে ঢেকে দিলাম, এবার আমার মতো করে আমি বলবো। প্রথমে আপনি ডেফিনেশন দিবেন, এরপরে কোশ্চেন অনুযায়ী উত্তরটা এগোবেন, অর্থাৎ এটার কারণ কি, কারা নেয় কারা দেয়, এবং এটা কি ধরনের প্রভাব ফেলে সমাজে, এবং আপনার ভূমিকা কি বা কিভাবে এটা দূর করা যেতে পারে। তাহলে দেখেন, আমি যদি একটু আমার মতো করে বলি, আপনারাও পারবেন যে হোয়াট ইজ ডাউরি। সো ইউ ক্যান সে দ্যাট ডাউরি is an unexpected custom in our society. এবার বলছে what is the main reason of dowry? So you can say that greed for মানে লোভ, greed for money and wealth is the main reason of dowry. That is the thing, শেষ। এবার বলছে who take dowry and who are the victims of it. এবার কারা নেয়, কারা ভিকটিম, ব্রাইডরা ভিকটিম আর ব্রাইড গ্রুমসরা এটা নেয়। তাহলে you can say that most of the bride grooms take dowry and most of the guardian of bride are the main victim of it, because most of the guardians of bride think that if they provide to bridegrooms money, jewelry, or others assets, they can keep their daughters happy or make their daughters happy. Not keep, we can use make as a causative verb. So how does it affect the whole society? You can say that it affects so much in the whole society, because uh, very often we read in the newspaper, most of the male person torture women for their non-payment dowry. They have to face lot of torture. For that reason, it creates a panic. It creates a panic in the mind of the guardians who have daughters yet to marry. So what's your reaction? I can say that, I greatly oppose that kinds of system. I think this vice should be, this evil practice should be eliminated from our society, because it affects so much in the society. It has lot of bad effects in our society. The whole family is broken for that kinds of system. So for that reason, how can this vice be eliminated? This vice can be eliminated in many ways. First thing is, I can say that we have to create awareness among people about it bad effects, as well as female person should be educated. They should take responsibility. They should be aware about their dignity and rights. If this is done, that these kinds of evil vice or curse can be eliminated from our society. তো এইখানে আমি যে কথাগুলো বললাম, যে সেন্টেন্স গুলো বললাম, এগুলো হচ্ছে কোশ্চেন ধরে মেইন সেন্টেন্স গুলো। বাট এই এক একটা সেন্টেন্সের সাপোর্টে আরো কয়েকটা সেন্টেন্স লেখা যায়, সেটা আপনাদের দায়িত্ব, আপনাদের কাজ। নিজেরা পারলে একটু পড়ে আসবেন এবং
নেক্সট ক্লাসে আমি এই রাইটিং এর জায়গাটা আরো ধরে ধরে আমি মানে দেখাবো আপনাদের প্রেজেন্টেশনের জায়গাটা, মানে টেন্স অনুযায়ী মেনটেন করে দেখাবো ভাইস বি এলিমিনেটেড। আমরা একটা দিন প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব, আরেকটা দিন কনভারসেশন নিয়ে আলোচনা করব। মানে মেইন রাইটিং এর ক্লাস থাকবে, রাইটিং এর ক্লাসটা শেষ হলে তার পাশাপাশি যেদিন প্রেজেন্টেশন করব সেদিন প্রেজেন্টেশন, যেদিন কনভারসেশন করবো সেদিন কনভারসেশন, দুটো একসঙ্গে করতে গেলে হবে না, আলাদা আলাদা করবো। মনে করেন আজকে এটা করলাম, নেক্সট ক্লাসে আমি একটা কনভারসেশন করবো, যাতে করে এটা যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা দিতে পারছেন, যারা এটা দিতে পারছেন না আমি যদি পরের দিন কনভারসেশন করাই, তাহলে যারা দুর্বল আছেন, যারা টেন্সের জায়গাগুলো নিয়ে প্রবলেম ফেস করছেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিতে পারেন না, কোশ্চেন মেক করতে পারেন না, তাদের ওই জায়গাটা কভার হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আজকে এটা নিলাম, কালকে আপনারা মানে নেক্সট ক্লাসে আমি আপনাদের রাইটিং ক্লাস 2 নিয়ে প্রেজেন্টেশনটা নিব, যারা করবেন, নেওয়ার পরে আমি একটা কনভারসেশন সলভ করে দেখাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা এগোবো, আমি এটা আপনাদের এই প্ল্যানটা দিয়ে দিব। সেই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন, আমি পাঠিয়ে দিচ্ছি, আর দ্রুত ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, বিশেষ করে রাইটিং এর ওই জায়গাগুলো সবাই একটু কভার করে ফেলবেন। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।